এপার বাংলা ওপার বাংলা, মাঝখানে বয়ে যায় ইছামতি। রোদ পড়লে ঘাটে ভিড় করে আসে মেছো নৌকা, ইলিশের গন্ধ খোঁজে মন। জল পেরোলেই ওপারে বাংলাদেশ। প্রতি শরতে ইছামতির জলে এক হয় দুই বাংলা। উমা যেন কৈলাসে ফেরার আগে মিলিয়ে দিয়ে যান দুই ভূখণ্ডকে। ইছামতির তীরের টাকি সেই মিলনের উৎসস্থল। উত্তর ২৪ পরগনার টাকি বললেই মনে পড়ে যায় ইছামতির ডাক। এই ইছামতির একদিকে বাংলাদেশ এবং অপরদিকে টাকি। এই ইছামতির প্রাচীন নাম কিন্তু ছিল আলাদা। আজকের ইছামতিকে আগে জানা যেত যমুনা ইছামতি নামে। আজ আমরা চলে এসেছি সেই সুন্দর শহর টাকিতে। এই টাকিতে রয়েছে নানান দর্শনীয় স্থান। আর জিও বাংলার সাথে আপনাদেরও ঘুরে দেখাবো এই টাকি শহরটি। তার পাশাপাশি জানাবো এখানকার অজানা ইতিহাস। টাকির কাছে ইছামতি নদীর তীরে শোলাদানার বাগুন্ডিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লবণ ব্যবসার কেন্দ্র স্থাপন করে, যেটি বর্তমানে বসিরহাট হিসেবে খ্যাত। ব্রিটিশদের নুনের কারবারের সুবাদে ধনী ব্যবসায়ী শ্রেণীও গড়ে ওঠে এই এলাকায়। টাকিতে একাধিক জমিদার পরিবার বসবাস করায় একসময় খুবই বৃদ্ধিষ্ণু ছিল এই এলাকা। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে টাকি কুলেশ্বরী কালীবাড়ি প্রতিষ্ঠা হয়। টাকিতে দর্শনীয় স্থানের মধ্যে আছে জোড়া মন্দির, গোলপাতার জঙ্গল, টাকি মোহনা, ত্রিশক্তি মন্দির, আরও অনেক কিছু। চলুন ঘুরে দেখে নিই সেই জায়গাগুলি। ১৮০১ সালে জমিদার শ্রীনাথ রায়চৌধুরী তার গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করে এই জোড়া শিব মন্দিরের। আর এই শিব মন্দিরের সামনে তিনি তৈরি করেন এক বিশাল পুষ্করিণী। এই মুহূর্তে আমি জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি এই জোড়া শিব মন্দিরে। আপনাদের ঘুরিয়ে দেখাবো এই জোড়া শিব মন্দিরটি, সাথে শোনাবো এই মন্দিরের ইতিহাস। টাকিতে জমিদারি প্রতিষ্ঠার মূল রূপকার ছিলেন জমিদার রামকান্ত রায়চৌধুরী। তিনি গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের প্রধান সচিব ছিলেন। তারই পুত্র ছিলেন এই মন্দিরের নির্মাতা শ্রীনাথ রায়চৌধুরী। ১৮০১ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত তার গুরু হরিরাম বিদ্যাবাগীশের গৃহ পুনর্নির্মাণের সময় তিনি তার প্রত্যন্ত শিবলিঙ্গকে টাকিতে নিয়ে আসেন এবং গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে দক্ষিণ বাড়ির খাস জমির ওপর নির্মাণ করেন জোড়া শিব মন্দির। সেই থেকেই এই মন্দিরটি লোকপ্রিয়। টাকির দর্শনীয় স্থানগুলির মধ্যে এই কুলেশ্বরী কালী মন্দির হচ্ছে অন্যতম। এই মন্দিরের কালী মূর্তি এত জাগ্রত যে মানুষ এক ডাকে চেনে এই কুলেশ্বরী কালীবাড়িকে। কালী পুজোর সময় দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরের দর্শনে। এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই কুলেশ্বরী কালী মন্দিরে। চলুন ঘুরে দেখা যাক এই মন্দিরটি। প্রায় ৪৫০ বছর আগে এই মন্দিরটি নির্মাণ হয়। কথিত আছে তখন এই ইছামতি নদীর তীরেই একদিন জেলেদের জালে উঠে আসে একটি দেবী ঘর। সেই ঘরটিকে তারা প্রথমে একটি কুঁড়ে ঘরে স্থাপনা করেন। পরবর্তী সময় তৎকালীন জমিদার মা কালীর স্বপ্নাদেশ পেয়ে নির্মাণ করেন এই মন্দিরটির। তবে থেকে এই মন্দির অত্যন্ত জনপ্রিয়। আগে এই মন্দিরে শয়ে শয়ে বলি পড়ত মায়ের পুজোর জন্য। এখন তা অনেকটাই কমে গিয়েছে, তবে কালী পুজোর সময় আজও বলি হয় এই মন্দিরে। ভাবছেন তো যে আমরা তো টাকিতে ছিলাম, হঠাৎ কি করে সুন্দরবন চলে এলাম? অবশ্য গুলিয়ে ফেলাটা স্বাভাবিক, কারণ টাকির সীমান্তরে থাকা এই গোলপাতার ফরেস্টকে বলা হয় মিনি সুন্দরবন। এখানে রয়েছে সুন্দরী গাছ, এখানে রয়েছে গোলপাতার জঙ্গল, তার পাশাপাশি পুরো ম্যানগ্রোভ ফরেস্ট।
এই জায়গাটি সীমান্তরে রয়েছে টাকির এবং এটা এখানকার বিশেষ আকর্ষণ। গোলপাতা গাছ, সুন্দরী গাছের পাশাপাশি এখানে রয়েছে গড়ান, বান, কালবাইন, কেওড়া, হোগলা ও নানা ম্যানগ্রোভে ভরা এই জঙ্গল। এই জঙ্গলটি আপনাদের ঘুরতে হবে এর মধ্যে তৈরি ব্রিজের ওপর দিয়ে। এখানে ঢুকতে আপনাদের প্রথমে চেকপোস্ট পার হতে হবে। এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। ভেতরে সুন্দর জঙ্গলের পাশাপাশি রয়েছে একটি ওয়াচ টাওয়ার এবং আরেকদিকে রয়েছে ইছামতির তীর, যেখানে দূরবীন ভাড়া করে আপনারা দেখতে পারেন বাংলাদেশের বর্ডার। টাকি যেমন বিখ্যাত তার নানান দর্শনীয় স্থানের জন্য, তেমনি টাকিতে শুটিং হয়েছে নানান ছবি। আমাদের টলিপাড়ার বিখ্যাত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি বিসর্জনের শুটিং হয়েছিল এই বাড়িতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানেই। ছবিতে যদিও এই বাড়িটি দেখানো হয়েছিল বাংলাদেশের, তবে এই বাড়িটি আসলে রয়েছে ভারতেই। সেই ছবিরই দ্বিতীয় ভাগ বিজয়ার শুটিংও হয়েছিল এই টাকির একটি বাড়িতে। এই মুহূর্তে আমরা রয়েছি সেই স্থানে। জেনারেল শঙ্কর রায়চৌধুরী ছিলেন তৎকালীন সময়ের সেনাপ্রধান। টাকির এই স্থানেই রয়েছে তিনার বাড়ি। এই জায়গাটি আজও এখানকার দুর্গাপুজোর জন্যে বিখ্যাত। এখনো পর্যন্ত শঙ্কর রায়চৌধুরীর বংশধরেরা প্রতি পুজোয় এই বাড়িতে আসেন। এই বাড়িটির ঠিক পাশে রয়েছে আরও একটি বাড়ি, আর সেই বাড়িতে শুটিং হয়েছিল অপর্ণা সেনের গয়নার বাক্সের। টাকির পুরাতন নিদর্শনগুলির মধ্যে অন্যতম হল টাকির সোদপুরের প্রাচীন নলকূপ। বাংলায় 1338 বঙ্গাব্দ ও ইংরেজির 1931 সালে এই নলকূপ নির্মাণ হয় তৎকালীন ইংরেজ শাসনাধীন জমিদার আমলে। সে সময় অবিভক্ত বাংলার সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকা থেকে এই নলকূপের জল নেওয়ার জন্য সাধারণ মানুষ আসতেন। 25 ফুট উচ্চতায় পুরাতন এই নলকূপ টাকির পর্যটকদের টান। ইছামতি নদীর তীরে টাকি মহাশ্মশানের উল্টো দিকে রয়েছে এই ত্রিশক্তি মায়ের মন্দির। এই মন্দিরে দেবী মূর্তি তৈরি হয়েছে পঞ্চরত্ন দিয়ে। এই মন্দিরের পাশে রয়েছে একটি ছোট শিব মন্দির এবং একটি আশ্রমও। এই মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই ত্রিশক্তি মায়ের মন্দিরে। চলুন ঘুরে দেখা যাক এই মন্দিরটি। টাকি মহাশ্মশান। নদীর তীরেই টাকি জনপদে বস্তি স্থাপন করেন বারভূঁইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস রায়চৌধুরী। কৃষ্ণদাসের চেষ্টায় টাকি সম্ভ্রান্ত ধনী এবং ব্রাহ্মণ পরিবারদের বাসভূমিতে পরিণত হয়। রাজা মানসিং প্রতাপাদিত্যের সাম্রাজ্যে আক্রমণ শাসানোর জন্য টাকিতে আশ্রয় নিয়েছিলেন। দুপক্ষের লড়াই হয় বসিরহাটের সংগ্রামপুরে। প্রতাপাদিত্যের সৈন্যদলকে তাড়া করে মানসিংয়ের বাহিনী। টাকি শ্মশানের পাশ দিয়ে ইছামতি নদী পার হয়ে রক্ষা পায় প্রতাপাদিত্যের দলবল। সেই ইতিহাসকে মাথায় রেখেই এই মহা শ্মশানের সংলগ্ন এলাকা এবং রাস্তার নাম রাখা হয় মানসিং রোড। এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই মহা শ্মশানে।
আমরা রয়েছি টাকি রাজবাড়িতে। কথায় আছে, গোবরডাঙ্গার জমিদারের হাতি ও টাকি জমিদারের লাঠি ছিল একসময় বিখ্যাত। ইংরেজ আমলে সতীদাহ প্রথা রোধ করেছিলেন রাজা রামমোহন রায়। যেই বিলে সাক্ষাৎ করে রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, সেই বিলের দ্বিতীয় সইটি ছিল এই রাজবাড়ির কালীনাথ মুন্সির। টাকি রাজবাড়ির দুর্গাপুজো ৩০০ বছরেরও প্রাচীন। তৎকালীন জমিদার জগবন্ধু রায়চৌধুরী প্রথম এই বাড়িতে দুর্গাপুজো শুরু করেন। এই রাজবাড়িতে দুর্গা দালান এখানকার মূল আকর্ষণ। দুর্গাপুজোয় তৈরি হয় বিশেষ একচালার দুর্গা প্রতিমা। এছাড়াও ১২ মাস এই রাজবাড়িতে পূজিত হয় দেবী দুর্গার প্রতিমা। রাজবাড়ির দুর্গা দালানে বিরাজ করেন মায়ের প্রতিমা। এই মুহূর্তে আমরা চলে এসেছি টাকির মোহনায়। এই মোহনা ইছামতির বক্ষে এবং ৩ নদীর মিলনের কেন্দ্রবিন্দু এই মোহনা। একদিকে রয়েছে কালিন্দী, অন্যদিকে বিদ্যেধরী এবং আরেকদিকে ইছামতি। ৩ নদীর মিশ্রণে তৈরি এই মোহনায় এই মুহূর্তে রয়েছি আমরা। চলুন ঘুরে দেখি এই নদীতে। এখানে আপনাদের যেতে হলে আপনাদের বোট ভাড়া করতে হবে। সেই বোট করে আপনারা ঘুরে দেখতে পারেন এই ইছামতি নদী ও ৩ নদীর মোহনা। ৮ ঘন্টা ঘোরার মূল্য ১০০০ টাকা এবং ১ ঘন্টা ঘুরতে ১৮০০ টাকার টিকিট কেটে আপনারা বোট ভাড়া করতে পারেন। সব শেষে বিকেলের দিকে আপনারা উপভোগ করতে পারেন ইছামতি নদীর পাড়ের এই রাজবাড়ি ঘাট। এখানে উপভোগ করতে পারেন এক মনোরম পরিবেশ। ইছামতির হাওয়ায়, নদীর জলের আওয়াজে মন ভরে যাবে সকলের। এই ঘাট আরও জমজমাট হয়ে ওঠে দুর্গাপুজোর সময়। উত্তর ২৪ পরগনার টাকিতে প্রতিমা বিসর্জন ২ বাংলার আকর্ষণ। এপারে বসিরহাটের টাকি, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। মাঝখানে বয়ে যাচ্ছে ইছামতি। দশমীর সকালে ইছামতি শুরু হয় ২ বাংলার প্রতিমা বিসর্জনে। টাকি রাজবাড়ি ঘাটে প্রতিমা নিরঞ্জন হয় সেদিন সকাল থেকেই। ইছামতিতে ভাসান দেখতে আসে দূর দূরান্ত থেকে বহু মানুষ। ওই দিন ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত এলাকায় নজরদারি অনেকটাই শিথিল হয়ে থাকে। দুদেশ থেকে নৌকা করে প্রতিমা আসে নিরঞ্জনের জন্য। দুপারে দাঁড়িয়ে তো বটেই, জলবিহার করেও অসংখ্য মানুষ এই দুর্গা বিসর্জন দেখতে আসেন। সৌন্দর্যের এক অনন্য নজির তৈরি হয় এই দিনটিতে, যা নিয়ে টাকির মানুষ গর্বিত। টাকি আসতে গেলে আপনাদের কলকাতা থেকে সড়কপথে ৮০ কিলোমিটার যাত্রা গমন করে অথবা ট্রেনে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে টাকি স্টেশনে। ছুটির দিনে মন ভালো করতে কলকাতা থেকে একটু দূরে আসতেই পারেন টাকি ভ্রমণে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায়।